জানিয়ে দেব 3 দিনের কর্মসূচি ঘোষণা বিএনপি। ক্ষমতায় আসার আগে একটি দল চাঁদাবাজি ও দখলদারি শুরু করেছে। শেখ পরিবার সবচেয়ে বড় দুর্নীতিবাজ বলেছেন সর্বশেষ জানিয়ে দেব আদালত প্রাঙ্গণে মামলার বাদী ও সাক্ষীর পর 2 আসামির হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপি। বুধবার সকালে রাজধানী পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সভায় এর সিদ্ধান্ত হয়। দলের চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে গুম, খুন ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী শনিবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে মানববন্ধন, 28 জানুয়ারি দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের দোষীদের গ্রেপ্তারের বিচারের দাবিতে সমাবেশ এবং 3 ফেব্রুয়ারি বিএনপির 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জেলা সফর করা। সভাপতির বক্তব্যে বিএনপির চেয়ারপারসন ফিরোজ মোহাম্মদ লিটন বলেন, দুর্নীতির দুঃশাসন ও স্বৈরশাসকদের বিরুদ্ধে দীর্ঘ 15 বছর আন্দোলনের মাধ্যমে কোটা সংস্কার, বৈষম্য বিরোধী ছাত্র জনতার অংশগ্রহণে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং শেখ হাসিনা ও তার প্রতিমন্ত্রী এমপি গণহত্যার মাস্টার মাইন্ডে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়। জনগণের ভোটাধিকার, জানমালের নিরাপত্তা, দুর্নীতিবাজ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সিন্ডিকেট দমনসহ ফ্যাসিবাদের অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল সকল রাজনৈতিক দল ও ছাত্র জনতা। দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি ও সকল নাগরিকের মূল লক্ষ্য ছিল জনগণের প্রত্যাশা ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার। বিএনপি মনে করে অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে কঠিন পদক্ষেপ গ্রহণ করবে, কিন্তু তা বিলম্বিত হচ্ছে। ফ্যাসিবাদের দোসররা বহাল তবিয়তে রাষ্ট্রের বিভিন্ন পদে বসে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, যা জনমনে শঙ্কার সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, জুলাই আগস্ট জাতীয় জীবনে কলঙ্কময় মাস হিসেবে ইতিহাস হয়ে থাকবে। বিএনপিকে সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য জেলা, থানা, ইউনিয়নকে শক্তিশালী করে গড়ে তোলার জন্য নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান। সভায় বক্তব্য দেন দলের মহাসচিব আহমদুর রহমান, প্রেসিডিয়াম সদস্য সালামউদ্দিন ঠাকুর, ভাইস চেয়ারম্যান ইয়াসির হাবিব, যুগ্ম মহাসচিব টি.এম. কামরুল হাসান হৃদয়, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান খোকন, সিরাজুল ইসলাম সিরাজ, দপ্তর সম্পাদক হাজি মোহাম্মদ নূর নবী, মহিলা বিষয়ক সম্পাদক নাসির আক্তার, সহপ্রচার সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, একটা দল ক্ষমতায় আসার আগে চাঁদাবাজি দখলদারি শুরু করেছে। আপনাদের আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নিতে হবে। যে কোনো নব্য ফ্যাসিবাদ কিংবা দখলদারত্বের বিরুদ্ধে দেশের জনগণ আবারও রাজপথে নামতে প্রস্তুত। বুধবার বিকেলে 4টার দিকে সিংগাইর উপজেলা গণ অধিকার পরিষদের কার্যালয় উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। আবু হানিফ বলেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি আমরা। সরকার জুলাই ঘোষণাপত্রের দায়িত্ব নিয়েছে। সরকারের কাছে আহ্বান থাকবে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনের বিষয়টি ঘোষণাপত্রে উল্লেখ করতে হবে। 69 এর গণঅভ্যুত্থান না হলে যেমন 71-এর মুক্তিযুদ্ধ হতো না, তেমনি 2018 সালের কোটা সংস্কার আন্দোলন না হলে 24 সালের এই গণঅভ্যুত্থানও হতো না। বিএনপি জামাত গত 15 বছরে সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। বিগত সময় লড়াই সংগ্রামে তাদের ভূমিকা ছিল। ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে দলমত নির্বিশেষে রাজপথে নেমে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের এই এলাকার একজন এমপি ছিলেন মমতাজ। তিনি ফেরি করে বিদ্যুৎ বিক্রি করতেন, অথচ তার এলাকায় এসে দেখলাম 2 ঘন্টার বেশি সময় ধরে বিদ্যুৎ নাই। আওয়ামী লীগ এভাবে ফাঁকা আওয়াজ দিয়ে দেশের অবস্থা 12টা বাজিয়ে দিয়ে গেছে। তাদের অবস্থা ছিল ওপর দিয়ে ফিটফাট, ভিতরে সদরঘাটের মতো অবস্থা। তারা উন্নয়নের আড়ালে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। বর্তমানে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরও দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে পারছেন না। আওয়ামী লীগ দেশের টাকা পাচার করে দেশের অর্থনীতির অবস্থা খারাপ করে দিয়ে গেছে। আবার এই সরকার ভ্যাট এবং ট্যাক্স বাড়িয়েছে। এর প্রভাব মানুষের উপর পড়বে। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বর্ধিত ভ্যাট ট্যাক্স প্রত্যাহারের দাবি জানাচ্ছি। গণ অধিকার পরিষদের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইলিয়াস মিয়া বলেন, আমরা আগামীতে স্থানীয় এবং জাতীয় নির্বাচনে অংশ নেব। দলকে যেভাবে সংগঠিত করতে হবে সবাইকে। আপনারা এলাকায় কেউ কোনো অপরাধে জড়ালে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করুন। গণ অধিকার পরিষদ বিগত সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছে। আগামীতে যেন নতুন কোনো ফ্যাসিবাদ জন্ম না নিতে পারে, সেজন্য গণ অধিকার পরিষদ সবসময় সোচ্চার ভূমিকা পালন করবে। সিংগাইর উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক দেওয়ান আলামিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মানিকগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আবু নাইম। এছাড়াও বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় শিক্ষা ও
গবেষণা বিষয়ক সম্পাদক জাহিদ বিশ্বাস, জেলা গণ অধিকার পরিষদের সভাপতি হাসান আলী, সাধারণ সম্পাদক মমিনুল রহমান, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ হোসেন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকেয়া জাবেদ মিয়া, ছাত্র অধিকার পরিষদের মানিকগঞ্জ জেলার সভাপতি মামুন শেখ, জেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ সুহেল রানা, সিংগাইর উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান হাবু প্রমুখ। শেখ পরিবার পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতিবাজ লুটেরা হিসেবে চিহ্নিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বুধবার রাজধানী উত্তরায় দৈনিক আলোকিত সকালের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। শামসুজ্জামান দুদু বলেন, শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা, শেখ রেহেনা সহ তার নাতি নাতনিরা পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতিবাজ লুটেরা হিসেবে চিহ্নিত হয়েছে। এই ফ্যাসিবাদ দুর্নীতিবাজ বাংলাদেশে যেন আর না আসতে পারে, সেজন্য শুধু রাজনৈতিক দলের উপর দায়িত্ব দিলেই হবে না, এ দেশের মানুষের জনগণ এবং যারা মিডিয়ার সঙ্গে জড়িত তাদেরও সজাগ থাকতে হবে। তিনি বলেন, শেখ হাসিনা ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচারী শাসক। অনেকে বিশ্বাস করেছিল এই দানব সরকারকে সরানো যাবে না, কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা বুকে তাজা রক্ত দিয়ে তাকে বিদায় করেছে। বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, স্বৈরাচার শেখ হাসিনার আমলে যেসব সাংবাদিক সত্য কথা বলেছেন, লিখেছেন, তারাও নির্যাতনের শিকার হয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন। বিরোধী দলের নেতারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন, যার কারণে জেল জুলুমের শিকার হয়েছেন। তেমনি সাংবাদিকরাও সত্য লেখার কারণে নির্যাতনের শিকার হয়েছেন। দুদু বলেন, যারা স্বৈরাচারী পন্থায় গত 16 থেকে 17 বছর শাসন করেছে, তারা এই দেশে লুটপাট করে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এক অপ্রত্যাশিত ঘটনায় সূত্রপাত হয়েছে, যেখানে মামলার বাদী মোহাম্মদ নাজমুল হোসেন এবং তার মা নাসিমা আক্তারকে আক্রমণ করে 2 আসামি। এই ঘটনা ঘটে আজ বুধবার সকাল 11টার দিকে, যখন পিবিআই ঢাকা জেলা তদন্তের রিপোর্ট তথা চার্জশিট কোর্টে জমা দেয় এবং বিচারের জন্য সিজিএম কোর্টে বদলি করা হয়। এ ঘটনায় মামলায় প্রধান আসামি মাহমুদুল হাসান এবং দ্বিতীয় আসামি শান্তা আক্তার কোর্ট থেকে বের হওয়ার পর বাদী মোহাম্মদ নাজমুল হোসেন এবং তার মাকে আক্রমণ করে। তারা উক্ত আক্রমণের সময় বলেন, তাদের সবাইকে মেরে ফেলবো, জেল তো খাটতে হবে, তোদের মেরেই একসাথে জেল খাটবো। এরপর তারা বাদী এবং তার মাকে অনেক হেনস্থা করে এবং কোর্ট প্রাঙ্গণ থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা সত্ত্বেও তাদের আটকিয়ে রেখে গালিগালাজ করতে থাকে। যে মামলাটি 306 ধারায় দায়ের করা হয়েছে, যা আত্মহত্যা প্ররোচনায় মামলা। বাদী বোন নিপা আক্তার 7 মে 2023 রাতে আত্মহত্যা করেন। তার মৃত্যুর ঘটনা তদন্তে পুলিশ জানতে পারে যে প্রধান আসামি মাহমুদুল হাসান এবং দ্বিতীয় আসামি শান্তা আক্তার আত্মহত্যা প্ররোচনায় জড়িত। এই অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বাদী মোহাম্মদ নাজমুল হোসেন 8 মে 2023 তারিখে সাভার মডেল থানার আত্মহত্যা প্ররোচনার মামলা করেন। পুলিশ তদন্তের পর আসামি মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করে, তবে আসামি শান্তা আক্তারকে গ্রেপ্তার করতে পারেনি। পরে তারা হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। পরে সাভার মডেল থানা পুলিশ তদন্তের গাফলতির কারণে আসামি শান্তা আক্তারকে অব্যাহতি দেয়। এরপর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পিবিআই ঢাকা জেলাকে পূর্ণ তদন্তের জন্য নির্দেশ দেন। পিবিআই ঢাকা জেলার নতুনভাবে তদন্ত চালিয়ে গত 13